প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, রয়েছেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন, আজ সোমবার উপদেষ্টা পরিষদে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এক সংবাদ সম্মেলনে কথা বলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা হওয়ার পর রাজনৈতিক দলগুলোর মতো ভিন্নতা নিরসনে অন্তর্বর্তী সরকার আর কোনো উদ্যোগ নেবে না। এখন রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে মতৈক্যে পৌঁছাতে বলা হয়েছে। সেজন্য সম্ভাব্য সময় দেওয়া হচ্ছে 1 সপ্তাহ। এম আবদুল্লাহ, আসলে এই জুলাই সনদের বিষয়ে একটা আলটিমেটাম দিয়েছে রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে বলটা তাদের কোর্টেই দিয়ে দেওয়া হয়েছে। এখন তারা কিভাবে খেলবে না খেলবে সেটা তাদের ব্যাপার। গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? রাজনৈতিক দলগুলো আমাদের যে গত বেশ কয় মাস যাবৎ ম্যারাথন আলোচনা, সিরিজ আলোচনা করে যে জায়গাটাতে পৌঁছেছিল, আমরা দেখলাম মানিক মিয়া এভিনিউতে একটি বড় সড়ো আয়োজনের মধ্য দিয়ে সেই জুলাই সনদ সই করা হয়েছে। সইয়ের পর থেকে নতুন করে আবার জটিলতা তৈরি করার জন্য সেদিন এনসিপি স্বাক্ষর করে নাই, সেটা একটা ঘটনা। এছাড়াও আপনার নানান ধরনের জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াটা নিয়ে মূলত সংকটের জায়গাটা তৈরি হয়েছে। এই বাস্তবায়ন প্রক্রিয়ার ব্যাপারে ঐকমত্য কমিশন তাদের একটা প্রস্তাবনা তারা চূড়ান্তভাবে তারা বিদায় নেওয়ার আগে এটা প্রধান উপদেষ্টার হাতে দিয়ে গেছে। প্রধান উপদেষ্টাও ঐকমত্য কমিশনেরই প্রধান, কিন্তু সরকার প্রধান হিসেবে তার হাতে সেটা তারা হস্তান্তর করেছে। তারপরেই আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে এক ধরনের দ্বিমুখী সংঘাতপূর্ণ একটা অবস্থা, মতদ্বৈততার জায়গা তৈরি হয়েছে। বিশেষ করে এই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আগেও এটা নিয়ে ছোটোখাটো বিতর্ক ছিল, কিন্তু বিএনপির পক্ষ থেকে সবচেয়ে গুরুতর যে অভিযোগ আমরা শুনলাম সেটা হচ্ছে যে সরকার বিশ্বাসঘাতকতা করেছে, বেইমানি করেছে। এই ভাষায় বিএনপির মহাসচিব সরকারের উদ্দেশ্যে তীর ছুঁড়েছেন। এখন প্রস্তাবনা তো চূড়ান্তভাবে ঐকমত্য কমিশন দিয়েছে, কিন্তু সরকারের উদ্দেশ্যে ঐকমত্য কমিশনকে বেইমান না বলে কিন্তু সরকারকেই বেইমান এবং বিশ্বাসঘাতক বলা হলো আর কি। যাই হোক, সেই জায়গাটাতে আমরা দেখলাম যে রাজনীতিতে প্রতিপক্ষ একে অপরের বিরুদ্ধে নানান ধরনের খুব কড়াভাবেই একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষায় কথা বলছিল। এই প্রেক্ষাপটে জনগণের প্রত্যাশার জায়গা ছিল যে একটা জায়গায় আসুক। মূলত যেই জায়গাটাতে জটিলতা তৈরি হয়েছে সেটা হলো এটার গণভোটটা কিভাবে হবে, এখন হবে নাকি জাতীয় নির্বাচনের সাথে হবে। আর একটা জায়গা হলো নোট অফ ডিসেন্টের বিষয়টা কিভাবে সুরাহা হবে। গণভোট যদি হয়, নোট অফ ডিসেন্ট নিয়ে তো কোনো গণভোট করা সম্ভব না, তাহলে তো একটা করে গণভোটে হ্যাঁ না কিসের উপর দিবে সেটা একটা বিষয়। এছাড়াও পিআর পদ্ধতি নিয়ে একটা জটিলতার জায়গা রয়ে গেছে। পিআর পদ্ধতি, উচ্চকক্ষে পিআর পদ্ধতির জায়গায় জামাত তো আন্দোলন এখনো কর্মসূচি চালাচ্ছে 2 কক্ষেই, কিন্তু বাস্তবে জামাত একটা জায়গায় এসে ঠেকেছে যে উচ্চকক্ষে হলেই তারা সন্তুষ্ট। এনসিপিরও অবস্থান একই। তো এই সমস্ত প্রেক্ষাপটের মধ্যেই রাজনীতিতে যে গত কয়েকদিনের উত্তাপ, আমরা আশা করছিলাম যে আজকে সেটা অনেকটা প্রশমিত হওয়ার জায়গায় যাবে, এবং শোনা গুঞ্জনও ছিল যে সরকারের পক্ষ থেকে একটা কিছু তাদের অবস্থানটা ঘোষণা করে দেওয়া হবে যে নির্বাচনটা কবে হবে, গণভোটটা কবে হবে, এবং পিআর পদ্ধতির ব্যাপারে কি হবে বা নোট অফ ডিসেন্টের ব্যাপারে কি হবে। তো সরকার এই জায়গায় একটু কৌশলী হয়েছে। আজকে যদি ঘোষণা করে দিত তাহলে হয়তো এক ধরনের রাজনৈতিক দলগুলো থেকে আরেক দফা সরকারের উপর আক্রমণের একটা পটভূমি থাকতে পারত। তো সেটা না করে সরকার এই জায়গায় কৌশলের আশ্রয় নিয়েছে। সরকার 1 সপ্তাহ সময় নিয়ে বলটা রাজনৈতিক দলগুলোর কোর্টে দিয়ে দিয়েছে, যাতে জনগণের কাছে সরকার বলতে পারে যে আমরা তো সুযোগ দিয়েছিলাম, আমরা 1 সপ্তাহ সময় দিয়েছিলাম, আমরা আমাদের অবস্থান জানিয়েছিলাম,
তারা এক জায়গায় আসতে পারে নাই, আমাদের এর বাইরে আমাদের কিছু করার নাই। আমরা গণ অভ্যুত্থানের সরকার, জনগণের কাছে আমাদের দায় আছে, গণ অভ্যুত্থানের কাছে আমাদের দায় আছে। তো সুতরাং আমরা আমাদের এই সংস্কার এগিয়ে নেওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো পথ নাই। এই অবস্থানই সরকার যাচ্ছে বলে মনে হচ্ছে আর কি, আজকে যেই জায়গায় সরকার গিয়েছে। তো সুতরাং এখন একটা কথা বলেছে যে যদি 7 দিনের মধ্যে সমাধান না হয় তখন তারা তাদের মতো করে সিদ্ধান্ত দেবে। হ্যাঁ, তাই তো করতে হবে, এছাড়া তো সরকারের সামনে পথ নাই। সরকার তো এভাবে, যেখানে নির্বাচন, প্রতিদিনই নির্বাচনের দিকে আমরা এক পা করে এগিয়ে যাচ্ছি, যেখানে এখন থেকে মাত্র 30 দিন বা 35 দিনের মাথায় নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে যাবে। তো তার আগে সরকার তফসিল ঘোষণার পর সরকারের কিছু লিমিটেশনসের জায়গা চলে আসে, সরকার অনেকটাই রুটিন ওয়ার্কের জায়গায় চলে আসবে। তো তার আগে যদি সরকার পদক্ষেপগুলো না নিতে পারে, একটা পর্যায়ে গিয়ে তফসিল ঘোষণার পরে কিন্তু এক ধরনের আরো নতুন করে কিছু প্রশ্ন তোলার তখন সুযোগ হবে। সুতরাং সরকারের কাছে এখন একটাই পথ, যে তাদের এটা বাস্তবায়নের জায়গাটাতে, যে জুলাই আদেশের কথাটা এসছে, আদেশটা জারি বিষয়টা এসছে, এখন আদেশ জারির এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আমার কাছে অবাক লাগে যে যেখানে যদি আমরা এই সরকারের এখতিয়ারের প্রশ্ন তুলি, তাহলে কি এই সরকারের অস্তিত্ব স্বীকার করারও কোনো সুযোগ আছে? তো এটা বাস্তবতা হচ্ছে যে এখানে এখতিয়ারের, এই সরকারের সকল এখতিয়ারই আছে, যেহেতু গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে এই সরকার কাজ করছে। আর যদি এখতিয়ার নাই তো কিছুই নাই। তো প্রতিদিন যে রুটিন ওয়ার্ক করছে, সরকারি কর্মচারীদের বেতন দিচ্ছে, রাষ্ট্রের যে প্রতিদিনকার যে রুটিন কাজগুলো করছে, অফিস করছে, এটারও এখতিয়ার নাই। তাহলে এখতিয়ার থাকলে সব এখতিয়ার নিয়েই সরকার কাজ করছে, এটা মানতে হবে। তো সুতরাং এ ধরনের পরিস্থিতি তৈরি করে, গোলাটে করে নির্বাচনকে হুমকির মুখে ফেলা রাজনৈতিক দলগুলোর জন্য আমার মনে হয় যে এটা ঠিক হচ্ছে কিনা তাদের পুনর্বিবেচনা করা দরকার। আর যেভাবে বলটা ঠেলে দেওয়া হয়েছে, এখন আমরা দেখতে হবে যে কিভাবে খেলে। আমার মনে হয় যে সঙ্গে পরে আসে আবার একটা প্রশ্ন আপনাকে করবো এই বিষয়ে। আলী হাসান জুনায়েদ, আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুলের বক্তব্য হলো 3 বিষয়ে রাজনৈতিক দলগুলো যৌথ সিদ্ধান্ত চায় সরকার, যেটা এম আব্দুল্লাহ উল্লেখ করছিলেন। গণভোট কবে হবে, গণভোটের বিষয়বস্তু কি হবে, জুলাই সনদে ভিন্নমত প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে। এই মূলত 3টা মৌলিক প্রশ্ন। এসব বিষয় নিয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে মতামত ব্যক্ত করেছে উপদেষ্টা পরিষদ। এখন রাজনৈতিক দলগুলো কি করবে বা কি করতে পারে? এই গভর্নমেন্ট কোনো কনস্টিটিউশনাল সীমানা দিয়ে আসে নাই। ফেসিবাদ হটানো তো আসলে সংবিধান দিয়ে হয় না। ফেসিবাদ হটাইতে সমস্ত রাজনৈতিক দল ছাত্রদের নেতৃত্বে, ছাত্র তরুণ সমাজের নেতৃত্বে আন্দোলনে নেমেছে, জীবন দিয়েছে, তারপরে কিন্তু আমরা একটা সরকার পেয়েছি। এবং এই সরকারের মালিকানা হলো ফেসিবাদ বিরোধী সকল পক্ষের। ফেসিবাদ বিরোধী সকল পক্ষ এই সরকারের অংশ। তো প্রথমত এই সরকারের এই জন্য কনস্টিটিউশনাল যে লেজিটিমেসি খোঁজা হচ্ছে, সেই জায়গাটাই আমি মনে করি ফেসিবাদ বিরোধী সকল পক্ষ ব্যর্থ হয়েছে গণ অভ্যুত্থানের স্পিরিট বুঝতে। যে কারণে তারা যে ঐকমত্য কমিশনে দীর্ঘদিন ধরে আলোচনা করলেন, যেটা এই জাতির জন্য একটা ঐতিহাসিক ঘটনা, যে রাজনৈতিক দলগুলো বসে পার্লামেন্টের মতো করে সেখানে তর্ক বিতর্ক করছে কি কি বিষয়ে আমরা সংস্কার আনতে পারি। কিন্তু আপনি খেয়াল করবেন, এই সংস্কারের সাথে জনগণকে কিন্তু কানেক্ট করা হয়। রাষ্ট্রের জনগণ এই সংস্কার চেয়েছে বলেই তো একটা গণ অভ্যুত্থান হয়েছে। রাষ্ট্রে আমরা সংস্কার চেয়েছি, একটা নতুন রাষ্ট্র কাঠামো নির্মাণ করতে চেয়েছি। সমস্যা হলো রাজনৈতিক দলগুলো রাষ্ট্রে স্ট্রাকচারাল, ফেসিবাদের যে স্ট্রাকচার, এই ক্ষমতার কাঠামো ভাঙতে অগ্রসর হচ্ছে না। যারা ক্ষমতায় যাবেন তারা ক্ষমতার প্রশ্নকে খুব সহজে ডিল করতে চান রাষ্ট্রের দুর্বলতাকে কাজে লাগিয়ে। রাষ্ট্রের দুর্বল কাঠামোকে ভেঙে শক্তিশালী করা, ইনস্টিটিউশনগুলোকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করার দিকে যে নজর, সেই নজর নাই। তো তাতে করে আজকের এই সমস্যাগুলো উদ্ভূত হয়েছে। এবং আমি মনে করি যে সরকারও রাজনৈতিক দলগুলোর সাথে এই সংযোগের মধ্যে জনগণকে সংযোগ করার যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা নেয় নাই। তাতে করে সরকারের মূল যে শক্তির জায়গা, গণ অভ্যুত্থানের যে ফোর্স, যেটা মাঠে, রাজপথে, ময়দানে, সেই ফোর্সের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকার তার কানেকশন হারিয়েছে, যেটা আজকের এই উদ্ভূত পরিস্থিতির জন্য অন্যতম কারণ। সেকেন্ডলি, আমি যেটা বলতে চাই, গণভোটের প্রশ্ন, গণভোট হলো জনগণের ম্যান্ডেট নেওয়ার প্রশ্ন। তাতে করে জনগণের ম্যান্ডেট যদি নিতে হয়, তো জনগণকে তো বোঝাতে হবে যে রাজনৈতিক দলগুলো কি আলাপ আলোচনা করেছে। আমরা দেখতে পেলাম যে রাজনৈতিক দলের মধ্যে বিএনপি হঠাৎ করে নায়ের প্রচারণা চালানো শুরু করলো, আবার
অন্যদিকে এনসিপি জামাত তারা হায়ার প্রচারণা চালু করলো। তাহলে তারা মূলত কি বার্তা দিতে চান? এই জুলাই সনদ তো এই সমস্ত রাজনৈতিক দলগুলোর ফলেই তো তৈরি হয়েছে, তারা দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা করেই তো এটা তৈরি করেছেন। গণভোটের প্রশ্নটাতে প্রথমত সব দল একমত। গণভোটের দিন নিয়ে আমি মনে করি গণভোটের দিন নিয়ে বিতর্ক করা অনুচিত। গণভোটের কারণে নির্বাচন পিছাতে পারে না। সুতরাং আমরা বলেছি যে গণভোট নির্বাচনের দিনই হোক। নির্বাচন কমিশনের যদি সক্ষমতা থাকে তাহলে আগে করতে পারে, কিন্তু আমরা মনে করি যে গণভোট নির্বাচনের দিন হলে পরে রাজনৈতিক দলগুলোকে স্পষ্ট অবস্থান নিতে হবে সে কি সংস্কারের পক্ষে নাকি সংস্কারের বিপক্ষে। তখন গণভোটে যদি সে সংস্কারগুলোর পক্ষ বিপক্ষ অবস্থান নেয়, জনগণ কিন্তু সিদ্ধান্ত দিবে। আরেকটা মৌলিক সংকট তো রয়েছে, সময় কম, অত্যন্ত সময় কম, এর মধ্যে বিরাট মেকানিজম, এইটার আয়োজন করা যথেষ্ট কঠিন। সেকেন্ডলি হলো নোট অফ ডিসেন্ট। দেখেন নোট অফ ডিসেন্ট কি নিয়ে, ক্ষমতা কাঠামোর পরিবর্তনের জায়গাগুলোতে কিন্তু নোট অফ ডিসেন্ট, সাংবিধানিক নিয়োগগুলো নিয়ে নোট অফ ডিসেন্ট। এই যে নোট অফ ডিসেন্ট, এই নোট অফ ডিসেন্টগুলোর মধ্য দিয়ে আমরা কি বার্তা পাই, জনগণের কাছে কি পারসেপশন আমরা দিতে চাই, সেই পারসেপশনটা তো আন্ডারস্ট্যান্ড করতে হবে রাজনৈতিক দলগুলোকে। আমরা এই জন্য বলেছি যে জনগণের মতামত নিতে হলে দুইটা ব্যালট দিতে পারে। প্রথমত হলো 4টা অথবা তার কম সংখ্যক দল যে সকল বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলোকে ঐক্যমত্য ধরে নিয়ে হা বা নায়ের ভিত্তিতে, জনগণের ভোটের ভিত্তিতে হা হলে সেগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করে ফেলা। সেকেন্ডলি হলো যে সকল বিষয়ে সংস্কার প্রস্তাবে 5 বা তার অধিক সংখ্যক দল নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলোর উপর নোট অফ ডিসেন্টের উপর হা বা না হবে। যদি জনগণ বলে যে নোট অফ ডিসেন্ট থাকবে না, তাহলে নোট অফ ডিসেন্ট না থেকে পার্লামেন্টে গিয়ে আলাপ আলোচনা হয়ে সেগুলো সিদ্ধান্ত গ্রহণ করা হবে। যেহেতু পার্লামেন্টকে কনস্টিটিউশনাল সংবিধান সংস্কারের গাঠনিক ক্ষমতা দেওয়া হচ্ছে, আগামী পার্লামেন্ট দুইটা রোল প্লে করবে, একটা তার রেগুলার ওয়ার্ক পার্লামেন্টারি ওয়ার্ক, আর একটা হলো সংবিধান সংস্কারের ওয়ার্ক। সো এই যে ব্যাপার, সুতরাং এই জায়গাগুলোতে আমি মনে করি রাজনৈতিক দলগুলোকে সদিচ্ছা দেখাতে হবে। সংস্কারের প্রশ্নটা এই জন্য জরুরি যে বাংলাদেশে আর যেন কখনো এই ফ্যাসিজম কায়েম হইতে না পারে, ফ্যাসিজম এস্টাবলিশ না হইতে পারে। ক্ষমতা কাঠামো কেন আমরা ব্যালেন্স চাই? কারণ হাসিনার মতো কেউ যাতে কর্তৃত্ববাদী না হয়ে উঠতে পারে। ক্ষমতা কাঠামোতে কেন আমরা এই যে এরকম নানা ইকুয়েশন সাজাতে চাই? কারণ হইল যাতে করে কোনো রাজনৈতিক দল তার দলীয় স্বার্থে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করতে না পারে, বরং রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সার্ভ করবে। এইখানে এসে প্রবলেম হচ্ছে যে রাজনৈতিক দলগুলো আস্থার সংকটে ভুগছে, তাদের নিজেদের মধ্যে আস্থা নাই। জনগণ কিন্তু এই ব্যাপারে নিরুৎসাহী না, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকট আছে এবং নিজের দলের মধ্যেও আস্থার সংকট আছে। তারা মনে করছে যে সে যদি এইরকম কার্যক্রম না করে তাহলে করে তার জায়গায় আবার আরেকজন বসে যাবে, তার চেয়ারটা নিশ্চিত করতে গিয়ে সে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়কেও পলিটিক্যাল বার্গেইনে পরিণত করেছে। অথচ জুলাই সনদ কিন্তু রাজনৈতিক দর কষাকষির বিষয় নয়। জুলাই সনদ জুলাই গণ অভ্যুত্থানের দাবি, শহীদ আহতের আত্মত্যাগের দাবি। সুতরাং এই মৌলিক পয়েন্ট থেকে কিন্তু সরে যাচ্ছে। এই কথাটাই আমরা রাজনৈতিক দলগুলোকে বারবার স্মরণ করছি। জুলাই সনদকে রাজনৈতিক দর কষাকষির হাতিয়ারে পরিণত করবেন না, বরং আপনারা ঐক্যবদ্ধ হয়ে দ্রুততম সময়ে জাতির জন্য কল্যাণকর সিদ্ধান্ত গ্রহণ করুন। দলীয় স্বার্থের সীমানার ঊর্ধ্বে উঠে শুধুমাত্র দেশের ভালোর জন্য, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার আলোকে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এম আব্দুল্লাহ, আপনি নিশ্চয়ই জানেন দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলতে বিএনপিকে আলোচনা বসার আহ্বান জানিয়েছে জামাতে ইসলামী। এবার রোববার জানিয়েছে একটা সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের। উনি বলছেন যে বিএনপি যত উস্কানি দিক, জামাত বিএনপির সঙ্গে বিরোধে জড়াতে চায় না। মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক আছে, মানুষের মধ্যে আতঙ্ক দূর করে কি হবে সেটি স্পষ্ট করা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। সুতরাং আসুন আমরা সব ভুলে আলোচনায় বসি। আপনি নিশ্চয়ই দেখেছেন যে আজকের সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গ তুলে আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল বলেছেন যে একটি দলের পক্ষ থেকে আলোচনার আহ্বান জানানো হয়েছে, আমরা এটাকে স্বাগত জানাই। আবার বিএনপির কেউ কেউ অনানুষ্ঠানিক প্রতিক্রিয়া দিয়েছেন যে জামাতের সঙ্গে আলোচনা করেই হয়তো এই ধরনের একটা প্রস্তাব দেওয়া হয়েছে, যেটা হয় আর কি রাজনৈতিক মতবিরোধ হলে যে ধরনের কথাবার্তা বলে সে ধরনের কথাবার্তা অনেকে বলছে। আপনার কি মনে হয় যে সংকট সমাধানের রাজনৈতিক দলগুলো একসঙ্গে বসবে? না বসলে তো এটা তাদের জন্য আত্মঘাতী হবে। কারণ এই সময় এখন আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যে রাজনৈতিক এই সংকটটা যত দীর্ঘায়িত হবে নির্বাচনের জন্য ততটা সেটা হুমকির কারণ হবে। কারণ নির্বাচন যদি এই বোঝাপড়ার মধ্য দিয়ে নির্বাচনের দিকে আমরা যেতে না পারি তাহলে কিন্তু আগামী দিনগুলোতে নির্বাচন কেন্দ্রিক আরো অনেকগুলো ইস্যু সামনে চলে আসবে। কিন্তু প্রত্যেকটা নির্বাচনের স্তরে স্তরে কিন্তু অনেকগুলো রাজনৈতিক ইস্যু সামনে আসবে। এখানে একটা বিষয় আপনি নিশ্চয়ই জানেন
যে বিএনপি জামাত এনসিপি এখন নির্বাচনের পক্ষে। বিএনপি তো অনেক আগের থেকে নির্বাচন চাচ্ছে, সরকারের নির্বাচনের মাঠে নেমেছে। আপনারা অলরেডি দেখেছেন যে গত মানে রোববার থেকে কিন্তু তারা একটা প্রচারও শুরু করেছে। আর নির্বাচনে আপনি যেটা বললেন এটাই, নির্বাচন সংকটে তো পড়বে যদি তারা এক জায়গায় না হয়, তাই তো? এখন নির্বাচনটাকে হুমকির মুখে ফেলবে কিনা এইটাও সিদ্ধান্ত নেওয়ার বিষয় রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলো যেসব ইস্যুগুলো নিয়ে এখন মানে বিরোধে জড়িয়েছে, এই ইস্যুগুলো কিন্তু বসলে আলোচনার টেবিলে পারস্পরিকভাবে আলোচনা করে এটা যে সমঝোতায় আসা যাবে না এমন কোনো কঠিন ইস্যু না। কিন্তু এই ইস্যুগুলো তারা বসে আন্তরিকতা, কিন্তু সেখানে সদিচ্ছার পরিচয় দিতে হবে। প্রত্যেকে যদি যে বিচার মানি তাল গাছটা আমার, এই অবস্থায় যদি চলে যায়, পয়েন্ট অফ নো রিটার্নে চলে যায়, তাহলে কিন্তু এই সংকটের সমাধান হবে না। এখন জামাত আর বিএনপি ধরেন গত 15 বছর ধরেই তারা একসঙ্গে পথ ওইভাবে না চললেও একটা দীর্ঘ সময় ধরে একসঙ্গে চলেছে। তারপরে একটু দূরত্ব হলেও কিন্তু তারা মোটামুটি কাছাকাছি বোঝাপড়ার মধ্য দিয়ে চলেছে। জুলাই আন্দোলনে তো ছাত্রদের নেতৃত্বে তারা একসঙ্গেই এই আন্দোলন সফল করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। তো এই যে একটি নির্বাচন, একটি জাতীয় নির্বাচন অন্তত জনগণের প্রত্যাশা এবং জুলাই শহীদদের পরিবারের প্রত্যাশা, যারা তাদের অঙ্গ হারিয়েছে, যারা এখনো পর্যন্ত দুঃখে দুঃখে কষ্ট পাচ্ছে, তাদের প্রত্যাশা যে অন্তত সামনের নির্বাচনটা ফেসিবাদ যাতে পুনরুত্থান না করতে পারে, এই জন্য তাদের এই রাজনৈতিক দলগুলোকে অনেকটাই উদারতার জায়গা থেকে, তাদের সহনশীলতার জায়গা থেকে তাদেরকে এগিয়ে আসা উচিত। কিন্তু সেই জায়গাটাতে আমরা দেখছি যে অনেক ছোট ছোট বিষয় নিয়েও তারা এমন সব যুদ্ধংদেহী অবস্থানে চলে যাচ্ছেন যে তাদের পারস্পরিক যে দূরত্বটা বাড়ছে, বিদ্বেষ বাড়ছে। এই বিদ্বেষ বাড়ার এই ফাঁক গলেই কিন্তু ফেসিবাদের পুনরুত্থানের কিন্তু একটা সুযোগ তৈরি হওয়ার যে কোনো সময় একটা আশঙ্কা আছে। যে সেই জায়গাটা এবং নানান ধরনের গুঞ্জন মাঝে মধ্যেই সেটা এমনভাবে আলোচিত হচ্ছে, শঙ্কা তৈরি করছে, ডালপালা মেলে মাঝে মধ্যে এগুলা নিয়ে রাতে অনেকে দেখি যে সারা রাত জেগে গুজব নিয়ে মেতে থাকে। তো এই জায়গাগুলো কিন্তু সুযোগ করে দিচ্ছে রাজনৈতিক দলগুলো। তো এই জায়গায় আমি বিশ্বাস করি আপনি যেটা বলছিলেন যে জামাত আহ্বান জানিয়েছে, এই আহ্বান জানানো তো এটাও একটা রাজনীতি। এই যে আগে ভাগে এগিয়ে থাকা যে আমরা বসার ব্যাপারে আহ্বান জানিয়েছি, এটাও রাজনীতি। তো সেই রাজনীতিটা বিএনপি করতে পারলো না কেন? বিএনপিকে কি কেউ বাধা দিয়েছে? বিএনপি কেন আগে ভাগে এ ধরনের একসাথে বসার কথা বলতে পারলো না? এখন শঙ্কা এটার মধ্যে এই কারণ, ওটার মধ্যে ওই কারণ, এগুলো খুঁজে এই জাতিকে দ্বিধাবিভক্ত এবং জাতিকে হুমকির দিকে ঠেলে দেয়া কোনোভাবে এটা কাম্য হতে পারে না। নির্বাচনের দিকে মানুষ যাওয়ার জন্য মুখিয়ে আছে, নির্বাচন হতে হবে। তা না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বাংলাদেশের স্থিতিশীলতার জায়গাটাতে অনেকখানি আমাদের জন্য একটা নতুন সংকট, নতুন হুমকি তৈরি করবে। এ ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলের কাছে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে জনসাধারণ। আলী হাসান জুনায়েদ, আসলে ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো বিকল্প নেই জাতির জন্য, যেটা এম আবদুল্লাহ বলছিলেন যে আমাদের অনেক কিছু হুমকির মুখে পড়বে। এবং আমরা এটা জানি যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই রাজনৈতিক দলগুলো, বিএনপি, জামাত বা এনসিপি, যাই বলুন না কেন, তারাই আসলে হুমকির মুখে পড়বে এবং ক্ষতির মুখে পড়ে যাবে। এবং সেই ক্ষতির পরিমাণ বা মাত্রা কী ধরনের হবে আমরা কিন্তু ভাবতেও পারছি না। কাজে নির্বাচনের বিকল্প নেই। এই নির্বাচনের বিকল্প যে নেই, এই বিষয়টিকে সামনে রেখে তো রাজনৈতিক দলগুলি একমত আসতে পারে, নাকি তারা দলীয় দৃষ্টিভঙ্গিতেই থাকবে বলে আপনার মনে হয়? নির্বাচনের ব্যাপারে কিন্তু সব দল ঐক্যমত যে নির্বাচনটা হতে হবে এবং ফেব্রুয়ারিতেই হতে হবে। এবং নির্বাচন হতে হলে তো একমতে আসতে হবে, জুলাই সনদকে নিয়ে ঐক্যমত্যে আসতে হবে। আমরা এই জন্যই বারবার বলছি যে জুলাই সনদ কেন বার্গেনিং টুল হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে জুলাই সনদকে কিভাবে বার্গেনিং টুলসে দেখা হয়েছে। দেখেন যে জুলাই সনদটা এখন ইগোইস্টিক ব্যাপার হয়ে গেছে। কেউ উচ্চকক্ষ পিয়ার, কেউ নিম্নকক্ষ পিয়ার, কেউ হলো গণভোট আগে হইতে হবে, এটা নিয়ে মাঠে রাজপথে কর্মসূচি দিচ্ছে জামাত, এবং জামাত বলতেছে এটা না হলে সে নির্বাচন ব্যবস্থাকে হুমকির মুখে ফেলবে। আবার বিএনপি বলতেছে যে যদি গণভোট নির্বাচনের দিনই হতে হবে, এটা ছাড়া তারা কোনোভাবেই মেনে নেবেন না। এই যে সিচুয়েশন, এই সিচুয়েশন তো জনগণ পছন্দ করছে না। জনগণ পছন্দ করতে চায় হলো যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে জনগণের জন্য একটা ভালো সমাধান নিয়ে আসবে। এবং জাতীয় নির্বাচন পেছালে পরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, রাজনৈতিক দলগুলো না। রাজনৈতিক দলগুলো যদি বাংলাদেশকে ধারণ করে এবং এই দেশের জন্যই কাজ করে, তাহলে তো অবশ্যই তাদেরকে এই প্রশ্নে ঐক্যমত হতে হবে, যে কোনো মূল্যে যেন নিজেরা ঐক্যমত হয়ে যে নির্বাচন, এই নির্বাচনটা যেন যথাসময়ে হয়। কারণ এই যে নির্বাচন নিয়ে আমরা খুবই স্পষ্ট, বিগত ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগের পক্ষ থেকে ষড়যন্ত্র আছে।
পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার পক্ষ থেকে ষড়যন্ত্র আছে, নানা ধরনের খেলা এখানে চলছে। সুতরাং এই খেলার মধ্যে আমরা পড়তে চাই না, বরং ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমরা যে গণ আন্দোলন গড়ে তুলেছি সেই গণ আন্দোলনের সাথে সম্পৃক্ত সমস্ত রাজনৈতিক দল তারা সেন্সিবল আচরণ করবেন, এইটা আমাদের প্রত্যাশা। আমরা দেখছি ওনারা এখনো সেন্সিবল আচরণ করছেন না, বরং ওনারা নিজেদের ইগো ধরে বসে আছেন, কিভাবে করে নিজের সুবিধা নিশ্চিত করা যায় জাতির কাছে বোঝানোর চেষ্টা করছেন না যে জাতির জন্য কোনটা ভালো হবে, বরং ওনারা নিজেদের সুবিধা যার যার নিজের রাজনৈতিক দলীয় স্বার্থ সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকছেন। এইটা জনগণ কিন্তু পছন্দ করছে না, বরং জনগণ দেখতে চায় রাজনৈতিক দলগুলো যেভাবে করে ঐক্যমত্য কমিশনে আলাপ করেছে, যেটা পজিটিভলি সবাই দেখেছে, একই রকমভাবে তারা একটা সমাধান জাতির সামনে হাজির করবেন। আমি মনে করি এটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভেরি গুড মুভ, যে রাজনৈতিক দলগুলো যেহেতু তারা ঐক্যমত্য হয়ে 17 তারিখ জুলাই সনদের স্বাক্ষরে এসে এগ্রিড হয়েছে, এনসিপিও তো সেই ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে ছিল, তারা তো এগ্রিমেন্টের ফলে তো প্রোগ্রামে আসে, হুট করে তারা বললেন যে স্বাক্ষর করবেন না। আচ্ছা ঠিক আছে, স্বাক্ষর করবেন না, তারপরে আমরা দেখলাম যে যখন সুপারিশমালা দেয়া হলো ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে, তখন আবার বিএনপির পক্ষ থেকে রিয়াকশন আসলো যে সুপারিশমালায় যা আছে তারা যা সাইন করেছেন তার মধ্যে পার্থক্য আছে। সুতরাং এই যে গ্যাপ, এই যে আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ, এই গ্যাপটা পূরণ করতে হবে রাজনৈতিক দলগুলোকে চিন্তা করতে হবে তারা বাংলাদেশের জনগণকে ঠিক কোন জায়গায় দাঁড় করাতে চান। নতুবা আমি মনে করি তারা যদি এই আন্ডারস্ট্যান্ডিংয়ে না আসতে পারেন, জনগণ কিন্তু বিকল্প খুঁজবে। জনগণ ইতিমধ্যেই একটা ফ্রেশ রাজনীতি খুঁজতেছে, যারা এই রাষ্ট্র এবং রাজনীতিকে বুঝবেন। এইবারের নির্বাচনকে কিন্তু ক্ষমতা বদলের নির্বাচন না, এবারের নির্বাচন কিন্তু রাজনীতি বদলের নির্বাচন। রাজনীতি পাটাতন চেঞ্জ হয়ে গেছে, আর পুরানো ফেসিবাদী কাঠামোর পাটাতনে দাঁড়িয়ে রাজনীতিকে চিন্তা করলে, ক্ষমতা কাঠামোকে চিন্তা করলে ওনারা টিকতে পারবেন না, জনগণ বিকল্প খুঁজে নেবে অবশ্যই। সুতরাং ফেব্রুয়ারির নির্বাচনের প্রশ্নে রাজনৈতিক দলগুলো যেভাবে করে ঐক্যমত আছে, সেই ঐক্যমতের জায়গাটাতে তাদের নিজেদের মধ্যে ডিসকাশন করে অতি অল্প সময়ের মধ্যে জুলাই সনদটাকে আমরা দেখতে চাই এটা ইফেক্টিভ হয়েছে, এবং আমরা সেই ইফেক্টিভিটির আলোকে নতুন রাষ্ট্র নির্মাণের দিকে অগ্রসর হতে চাই। একই সাথে আমরা মনে করি সংস্কার তো একদিনের কাজ না, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, আর সামনের দিনে আরো সংস্কার আসবে। সেইখানে যেন রাজনৈতিক যারা পার্লামেন্টে এসে সাংবিধানিক ক্ষমতা পাবেন সংবিধান সংস্কারের, আমরা তাদের কাছে দলীয় আচরণ চাই না। আমরা চাই যে তারা গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে পার্লামেন্ট মেম্বারের ভূমিকা পালন করবেন। দলের নেতার নির্দেশানুসারে ওনারা চলবেন না, বরং ওই যে 9টা মাসের সীমানার কথা বলা হয়েছে 270 দিন, এই 270 দিন সত্যিকারের সংবিধান সংস্কারের যে পরিষদ, এই রোলটা ওনারা প্লে করবেন। আমরা এই জিনিসটা দেখতে চাই, তাতে করে বাংলাদেশ সত্যিই একটা নতুন পথে হাঁটবে, এই আশাতেই তো আমরা সবাই বসে আছি। এবং এই জায়গাটা যদি ওনারা না দেখাতে পারেন, আমি মনে করি এই রাজনৈতিক দলগুলোর রাজনীতির ভবিষ্যৎ অত্যন্ত খারাপ হবে বাংলাদেশে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, রয়েছেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জুনায়েদ। এম আবদুল্লাহ, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কয়েকটি ঘটনা ঘটছে জুলাই সনদকে কেন্দ্র করে। আমরা দেখলাম যে ডাকসু একটা বিবৃতি দিয়েছে গতকাল রাতে, এবং সেখানে জুলাই সনদের পক্ষে তারা কথা বলেছে, রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে যে সিদ্ধান্ত পড়ছে সে ব্যাপারে কথা বলেছে। আরেকটা ঘটনা ঘটেছে, সেটি হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে নামে এই আন্দোলনটা গড়ে উঠেছিল। আপনি জানেন তাদের কেন্দ্রীয় কমিটি রেখে আর সমস্ত কমিটি বিলুপ্ত করা হয়েছিল। আমরা কালকে দেখলাম তারা রাত্রে প্রেস রিলিজ পাঠিয়েছে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি আবার পুনর্বহাল করা হয়েছে, এবং তারাও কিন্তু জুলাই সনদ নিয়ে
কিছু কথা বলেছেন ওই যখন প্রেস লিস্টটা পাঠায় তারা, এবং তারা বিশেষ করে ছাত্র জনতার অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা উদ্দেশ্য নিয়ে সংগঠিত হয়েছিল তার পূর্ণ বাস্তবায়ন এখনো হয়নি, এরকম তারা বলছেন। এবং বিশেষ করে শহীদ এবং আহতদের চিকিৎসার কথা তারা বলছেন। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে এই দুটো ঘটনায় হয়তো জুলাই সনদকে কেন্দ্র করে হয়েছে, অথবা ভবিষ্যৎ রাজনীতির নতুন একটা ইঙ্গিত বহন করে। আপনি গোটা বিষয়টিকে কিভাবে দেখছেন? ডাকসু তো বাংলাদেশের রাজনীতির আঁতুড়ঘর আমরা বলে থাকি, যে ডাকসুতে যারা নেতৃত্ব দেন তারাই পরবর্তীকালে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যদিও মাঝখানে প্রায় 30 বছরের বেশি সময়ের এই ডাকসুকে অচল করে রাখা হয়েছে, নির্বাচন করা হয়নি। তো সেই জায়গাতে ডাকসুর যে বিবৃতিটা, এটা নিয়েও একটা বিতর্কের জায়গা আমরা দেখেছি, যে অনেকে বলছে যে ডাকসুকে একটি দলের কণ্ঠ হিসেবে এই বিবৃতি দেওয়া হয়েছে। এটার সাথে আমি একমত হতে পারছি না, এই কারণে যে ডাকসু বাংলাদেশের জাতীয় রাজনীতির ব্যাপারে সবসময়ই তারা এটার ব্যাপারে কনসার্ন ছিল। জাতীয় রাজনীতি যখন যে ছিল, যখন আমরা যদি আমানুল্লাহ আমান, খায়রুল কবির খোকনদের যে কমিটি সর্বশেষ ছিল, তারা কিন্তু জাতীয় রাজনীতির ব্যাপারে তাদের দলের পক্ষেই তাদের ভূমিকাটা বিশেষভাবে জাতীয় রাজনীতির জায়গা থেকে যখন ভূমিকা নেন, যেহেতু তারা একটা দলের সাথে অ্যাফিলিয়েটেড, সেই কারণে ওই দলের পক্ষেই তাদের বক্তব্য, তাদের অবস্থান গিয়েছে। এখন সাদিক কায়েমদের অবস্থান যদি কোনো দলের পক্ষে যায় বা তাদের, তারা মূলত জুলাই সনদ নিয়ে কথা বলেছে, জুলাই সনদ নিয়ে কথা বললেও তাদের এই বক্তব্যটাকে, যেটা আমরা রিয়েকশন দেখলাম বেশ কয়েকটি দলের পক্ষ থেকে নানানভাবে রিয়েকশন দেওয়া হয়েছে, যে এটা ডাকসুকে যাতে এভাবে একটি দলের প্রতিষ্ঠানে বা মুখপাত্রে পরিণত করা না হয়। তো এই জায়গাটাতে কেন ডাকসু তো কথা বলবে, ন্যায্যতার জায়গাটাতে কথাগুলোর যে অবস্থান ব্যক্ত করেছে সেটার ন্যায্যতা আছে কিনা, এটা নিয়ে বিশ্লেষণ হতে পারে। যে ডাকসুর এই অবস্থানটার এই জায়গাটাতে প্রশ্নবিদ্ধ, এই ধরনের আলোচনা আসলে নিশ্চয়ই সেটা স্বাগত জানাবো আমিও, যে তাদের রিয়েকশনের মধ্যে কোনো ত্রুটি আছে বা অবস্থানের মধ্যে কোনো ত্রুটি আছে। কিন্তু তারা যে ভয়েসটা রেজ করেছে, যে যাতে ফ্যাসিবাদের পুনরুত্থান না হয়, এ ধরনের কোনো কারো অবস্থানকে তারা সমর্থন করে না, এটারই তারা হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে যে জুলাই সনদ নিয়ে যে ধরনের আচরণ করা হচ্ছে, তাদের মূলত ফ্যাসিবাদী কাঠামোকে পুনর্বহালের জন্য বা টিকিয়ে রাখার জন্যই এ ধরনের আচরণ করছে। সেটা বিএনপির বিপক্ষে গেছে বিবৃতিটা, এই কারণে ওই কর্নার থেকেই নানান ধরনের রিয়েকশন এসছে। আপনি যেটা বললেন বৈষম্য বিরোধী আন্দোলনের এই কমিটি, এটার একটু আমার কাছে মনে হচ্ছে যে এটা নতুন কোনো বার্তা দিতে চাচ্ছে। কারণ ছাত্ররা মনে করা হচ্ছে যে ছাত্ররা বিভিন্ন কয়েকটি অংশ তো রাজনীতিতে সরাসরি জড়িয়ে গেছে, রাজনৈতিক দল হিসেবে কাজ করছে, তাদের কিছুটা লিমিটেশনসও তৈরি হয়েছে। যে কারণে এই যে ছাত্রদের আন্দোলনে, জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী তরুণদের যে কণ্ঠটা, এটা কিছুটা ম্রিয়মান হয়ে গেছে, এটা স্বীকার করতেই হবে। এখন হয়তো তারা প্রেশার গ্রুপ হিসেবে নতুন করে তাদের যে অবস্থানটা জানান দেওয়ার জন্য এ ধরনের ঘোষণা দিয়ে আরেকটা বিষয় রয়েছে আব্দুল্লাহ, আমি একটু বিষয় স্পষ্ট করতে চাই। আমরা এই অনুষ্ঠানে একটা জিনিস আলোচনা করছিলাম, সেটি হলো যে অনেকেই মনে করে যে জুলাই গণ অভ্যুত্থানে যে তরুণদের নেতৃত্ব, সেটি সম্ভবত এনসিপি, কিন্তু বিষয়টা সেরকম নয়। আমরা জানি যে এই জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে নানান ধরনের নানান এলাকায় শতাধিক সংগঠন গড়ে উঠেছে, এবং এদের মধ্যে একটা আন্তঃযোগাযোগও রয়েছে। কাজেই তরুণরা শুধুই এনসিপি, শুধুই এনসিপি, এই বিষয়টা আসার পেছনে একটা কারণ হলো তখনকার সময়ে যারা কর্মসূচি ঘোষণা থেকে শুরু করে নেতৃত্বের একদম ফ্রন্ট লাইনে ছিল প্রথম দিকে, পরে অবশ্য এদের উপর যখন এদেরকে ধরপাকড় শুরু করলো, তখন অবশ্য কাদের সহ আরো অনেকেই তখন সামনে এসেছিল। কিন্তু প্রথম দিকে নেতৃত্বের জায়গাটাতে নাহিদ থেকে শুরু করে সার্জিস আলম, হাসনাত, এরাই ছিল, হাসনাত আবদুল্লাহরা ছিল, যেই কারণে এটাকে এনসিপি মনে করা হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের ছাত্রদের যে নেতৃত্ব, এটা পুরোটাই এনসিপির। যেমন জুনায়েদরা, তারা সহ এরা সবাই কিন্তু এক একটি বড় শক্তি হিসেবে কিন্তু সেই সময়ে আন্দোলনে ভূমিকা রেখেছে, এবং পরবর্তীতে কাদেররা তো এখন নতুন আরেকটি প্ল্যাটফর্ম নিয়ে এখন আবার শুরু করেছে। তো এই জায়গাটাতে একেবারে সব জুলাই আন্দোলন মানি পুরোটা এনসিপি, এইটা যেমন ঠিক না, আবার এনসিপি জুলাই আন্দোলনের কিছুই না এমন যারা তুচ্ছতাচ্ছিল্য করবেন সেটাও কোনোভাবে ঠিক হবে না।
এখন নতুন করে বৈষম্য বিরোধী আন্দোলনের এই কমিটিগুলো পুনর্বহালের মধ্য দিয়ে আমি যেটা আগেই বলছিলাম যে নতুন করে একটা প্রেশার গ্রুপ হিসাবে এমন জায়গায় দাঁড়াতে চায়, কারণ রাজনীতির কাঠামোর মধ্যে, রাজনীতির ফ্রেমের মধ্যে চলে গেলে অনেক লিমিটেশনস তৈরি হয়। সেখানে নির্বাচন কেন্দ্রিক কিছু হিসাব নিকাশ থাকে, আপোষের একটা জায়গা থাকে, কার সাথে জোট হবে, কার সাথে কি হবে, এই সব কিছুর বাইরে থেকে ছাত্রদের এই প্ল্যাটফর্মটি হয়তো নতুন করে জুলাই যে চেতনা, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, এটা বাস্তবায়নের জন্য তারা নতুন করে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে চাইছে সম্ভবত। এটা আরো কয়েকদিন পরে আমরা হয়তো সামনের দিনগুলোতে আমরা ক্লিয়ার বুঝতে পারবো। আলী আহসান জুনায়েদ, আপনারা এই বিষয়গুলি আমাদের চেয়ে অনেক ভালো জানেন, কারণ আপনারা এটা প্রত্যক্ষ ছিলেন, সরাসরি ছিলেন, যেটা আব্দুল্লাহ ভাই একটু ইঙ্গিত দিয়েছেন। আপনি কি আমাদেরকে একটু বলবেন এই ডাকসুর বিবৃতি অথবা এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির পুনর্বহাল? ডাকসুর কথাই যদি বলি, ডাকসু কিন্তু স্বাধীনতার পরে রেগুলার ঘটনা না। প্রত্যেকটা বড় বড় আন্দোলনের পরে বা গণ আন্দোলনের পরে, গণসম্পৃক্ত আন্দোলনের পরে কিন্তু ডাকসু নির্বাচন হয়েছে, অথবা ডাকসু নির্বাচনের পরে আন্দোলন জমে উঠেছে। দুটোই দেখেছি আমরা, দুই ধরনের ঘটনাই ঘটেছে। তো ডাকসুর স্বাভাবিকভাবে এই জন্য চাহিদা বেশি। যদি নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হতো তাহলে এত সংখ্যক নেতাকে জাতীয়ভাবে অ্যাকোমোডেট করার সুযোগ হতো না। যেহেতু ডাকসু নির্বাচন হচ্ছেই রেয়ার কেস, সেহেতু স্বাভাবিকভাবেই ডাকসুর যারা ভিপি হচ্ছেন, জিএস হচ্ছেন, তাদেরকে নিয়ে ন্যাশনাল রাজনীতিতে আগ্রহ তৈরি হচ্ছে। এবারের আগ্রহের কারণ আরও ভিন্ন। কারণ হলো এইবার একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে ছাত্র তরুণদের নেতৃত্বে। স্বাভাবিকভাবে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে যারা জিতে আসতেছেন তারা এই বাংলাদেশে গণ অভ্যুত্থানের সম্পৃক্ত তরুণদের ভয়েস হিসেবে জনগণের সামনে, জাতির সামনে হাজির হবে। তো আমরা এই জন্য আশা করি যে ছাত্র সংসদগুলো জুলাই সম্পৃক্ত ইস্যুগুলোতে, জাতির ইস্যুগুলোতে, রাষ্ট্রের ইস্যুগুলোতে গুরুত্বপূর্ণ ভয়েস হয়ে উঠবেন। তো স্বাভাবিকভাবেই জুলাই সনদ যেহেতু এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে সবচেয়ে বেশি রিলেটেড, এটা আমাদের নিরাপত্তার প্রশ্ন, এটা আমাদের লেজিটিমেসির প্রশ্ন, এবং এই জুলাই সনদ, এই রাষ্ট্রের দিন বদলের রাজনীতি আসলে হলো এই জুলাই সনদ, নতুন রাজনীতি এটা হলো জুলাই সনদ। তো এই জুলাই সনদের রাজনৈতিক প্রশ্নে ডাকসু ভূমিকা রাখবে, এটাই আমরা আশা করি। এবং ডাকসুর পক্ষ থেকে বিবৃতিতে আমরা যা দেখেছি সেখানে কিন্তু ডাকসু স্পষ্টভাবে বলেছে যে রাজনৈতিক ক্ষমতা কাঠামোর যে জায়গাগুলোতে ডাকসু পরিবর্তন দেখতে চায়, আমি মনে করি এটা এই ছাত্র তরুণদের হৃদয়ের আকাঙ্ক্ষার প্রতিফলন। ছাত্র তরুণরা এই ক্ষমতা কাঠামোর পরিবর্তন দেখতে চান। তো সেই জায়গা থেকে ডাকসুর এই বার্তাকে আমরা ইতিবাচকভাবে দেখি এবং আমরা মনে করি যে ডাকসু দলীয় সীমানার ঊর্ধ্বে উঠে ছাত্র তরুণদের কণ্ঠস্বর হয়ে উঠতে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে সবচেয়ে সক্রিয় ভূমিকা রাখবে, এটা আমরা তাদের কাছে আশা করি। সেকেন্ডলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু আমাদের প্রত্যেকের আবেগের না। কারণ এই ব্যানারে এসে 1 জুলাই যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয়, তারপরে কিন্তু সমস্ত রাজনৈতিক দল, নির্দলীয় মানুষ সমস্ত ব্যানার ফেলে দিয়ে এই ব্যানারের অধীনে এসে আন্দোলনে যুক্ত হন, জীবন দেন, প্রাণ দান করেন, শহীদ হন, আত্মত্যাগ করেন, হাত পা চোখ হারান। তার ফলে কিন্তু আমরা এই 36শে জুলাই 5ই আগস্ট পেয়েছি, একটা নতুন বাংলাদেশ পেয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করতে তারা ব্যর্থ হয়েছে 5ই আগস্ট পরবর্তী সময়। আমরা দেখেছি যে সমন্বয়কদের নামে চাঁদাবাজির অভিযোগ এসেছে, সমন্বয়করা ডিসি অফিসে, মন্ত্রণালয়ে, সচিবালয়ে এমন সব তদবিরে, এমন সব অপকর্মের সাথে যুক্ত হয়েছেন যা জাতির জন্যে অথবা গণ অভ্যুত্থানে সম্পৃক্ত নেতৃত্ব দানকারী তরুণদের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং আমাদেরকে আশাহত করেছে। সেই জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু সারা দেশের কমিটি বিলুপ্ত হয়েছে জনগণের চাপে, জনগণের আশা আকাঙ্ক্ষার চাপে। সুতরাং নতুন করে এই কমিটি কে আবার পুনর্বহাল করা আমি মনে করি নতুন কোনো বার্তা দেয় না, বরং এটা জাতীয় ছাত্র শক্তি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইন্টারনাল কনফ্লিক্টের ফল। এটা এনসিপির মধ্যকার নিজেদের নেতৃত্বের দ্বন্দ্বের ফল। তারা কিভাবে করে ছাত্র শক্তি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব, তারা কি একটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে পারবে না? অবশ্যই কাজ করতে পারবে, কিন্তু তারা সেই অথরিটিটা হারিয়েছেন, সেই কমান্ড অথরিটিটা হারিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমান্ড অথরিটি ছিল, সে কমান্ড অথরিটিটা হারিয়েছে। কারণ হলো এই গণ অভ্যুত্থানে, আমি খুব স্পষ্টভাবে বলতে চাই যে এই গণ অভ্যুত্থানে আপনি খেয়াল করবেন যে এই গণ অভ্যুত্থানের যে 1.5 কোটি তরুণ সংযুক্ত হয়েছে, প্রত্যেকে এই গণ অভ্যুত্থানকে ওন করে। যে সাধারণ নাগরিক অংশগ্রহণ করেছে প্রত্যেকে এই গণ অভ্যুত্থানকে ওন করে। সুতরাং গণ অভ্যুত্থানের কোনো ইউনিক ফিগার নাই। গণ অভ্যুত্থানের ফিগার হলো এই শহীদ, আহত এবং এই সমস্ত জনগণ যারা আসলে এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। আপনি একটা কথা বলছেন যে আপনি একটা মারাত্মক কথা বলছেন, সেটা হলো আপনি বলছেন ছাত্র শক্তির সাথে কনফ্লিক্টের কারণেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আবার সক্রিয় হচ্ছে। আমার প্রশ্ন হলো, তারা কি কোনো
মাদার অর্গানাইজেশনের সঙ্গে থাকবে এমন কোনো অর্গানাইজেশন আছে? আমি একটু এই জায়গায় বলছি, জি। কারণ আপনি দেখেন জাতীয় ছাত্র শক্তি আগে ছিল বাকশাস, জি। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। গণতান্ত্রিক ছাত্র সংসদের যেদিন কমিটি গঠন হয়, সেই কমিটি গঠনের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে এখন বর্তমান সভাপতি রিফাত রশিদ, তিনি ওই কমিটির দিন ঝামেলা হয়, আপনারা জানেন একটা জি, ঝামেলা হয়, তারপরে তাকে এনসিপিতে স্থান দেওয়া হয়। রিফাত রশিদ তখন এনসিপির যুগ্ম সদস্য সচিব হন, সেখান থেকে আবার পরবর্তীতে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি হন। এই যে ঘোরপ্যাচটা, এই ঘোরপ্যাচের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নন পার্টিজান ফিগার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সর্বমুখী ফিগার, সেই ফিগারটা কিন্তু তৈরি হয় না। যদিও যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছিলেন তারা এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী শক্তি ছিলেন, তারা গণ অভ্যুত্থানের সামনে থেকে জীবনের রিস্ক নিয়ে লড়াই করেছেন, কিন্তু তারা এই যে সর্বজনমুখী ফিগার হয়ে ওঠা, সর্বজন গ্রহণযোগ্য, সেই জায়গাটা কিন্তু তৈরি করতে পারেননি। এবং কোন কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কমিটিগুলো বিলুপ্ত করতে হয়েছে সেটা কিন্তু আমাদের স্মরণ করতে হবে। সুতরাং নতুন করে পুনর্বহাল করে সেই ইমেজ তৈরি করা কিন্তু পসিবল না। তাতে করে আমাদের কাছে স্পষ্ট হয় যে বাকশাস যে কারণে জাতীয় ছাত্র শক্তিতে তাদের ব্যর্থতার ফলেই তো, তাদের নেতৃত্বের ব্যর্থতার কারণে এবং ছাত্র সংসদে পরাজয়ের কারণে তাদেরকে পুনর্গঠন করে নতুন নামে আসতে হয়েছে, নতুন কমিটি করে। কিন্তু সেই ছাত্র শক্তি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের দ্বন্দ্ব অথবা কিভাবে কোন মেকানিজমে কাজ করবেন সেটা সমাধান না হওয়ায় এনসিপি মাদার অর্গানাইজেশন হিসেবে এই বিষয়ে সমাধান করতে না পারায় বোধহয় আজকে আমাদের সামনে এটা এসেছে। এটা কিভাবে প্রমাণ হয় বলবো, এটা প্রমাণ হয় হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাসান এনাম, সে কিন্তু আবার পদত্যাগ করেছে। দেখেন, বৈষম্য বিরোধী সভাপতি বলেছেন সমস্ত কমিটি পুনর্বহাল হয়েছে, এই সিদ্ধান্তকে আবার গ্রহণ না করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাসান এনাম পদত্যাগ করেছেন। তার মানে কি তাদের নিজেদের মধ্যেই তো কোঅর্ডিনেশন নেই। সো এই জায়গা থেকে এই স্পষ্ট হয় কিন্তু এই বিষয়গুলো। সরকার নির্বাচন আইনে একটি সাম্প্রতিক পরিবর্তন থেকে সরে আসার কথা ভাবছে, এরকম খবর বেরিয়েছে। এই পরিবর্তন অনুযায়ী জোটে থাকলেও প্রতিটি দলকে নিজেদের প্রতীকেই ভোটে লড়তে বাধ্য করা হতো। এখন সরকার আবারও এমন অবস্থা ফিরিয়ে আনতে পারে যাতে জোটের দলগুলো চাইলে একটি সাধারণ প্রতীক ব্যবহার করতে পারে। আপনি নিশ্চয়ই জানেন যে যার যার প্রতীকে নির্বাচন করতে হবে, এই ধরনের আরপিও সংশোধন করা হয়েছিল। বিএনপি এটার প্রতিবাদ করেছে, তারা চিঠি দিয়েছে এবং আমরা যদ্দূর জানি সালাউদ্দিন আহমদ সাহেব আইনমন্ত্রীর সঙ্গে, আইন উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। এবং আপনি এটাও জানেন যে জামাত ইসলামী, এনসিপি এবং খেলাফত মজলিস তারা কিন্তু প্রতিবাদ করেছে। তারা বলেছে সিদ্ধান্ত বদল হলে নির্বাচনের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হবে এবং একটি নির্দিষ্ট দল সুবিধা পাবে। এই যে আবার নতুন করে এখন পর্যন্ত সুযোগ আছে, কারণ যেহেতু গ্যাজেট হয়নি, এই যে আবার যে আরপিও সংশোধন বাতিলের প্রচেষ্টা, যে নতুন জটিলতা তৈরি হলো, বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আসলে এই বিষয়টা তো উদ্ভব হয়েছে কোত্থেকে সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। যে এখানে এটার মধ্যে একটা আর নির্বাচনী রাজনীতিরই একটা অংশ। নির্বাচনী রাজনীতিতে বাংলাদেশে জোটের যে রাজনীতি, জোটের রাজনীতি বাংলাদেশে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দল আছে যেগুলো খুব নামকাও আসছে, তাদের ভোটের বাজারটা, হ্যাঁ ভোটের বাজারটা এত ছোট যেটা কোনো মেনশন করার মতো না, 0.0001% ভোটের নাই। এরকম অনেক দল জোটের বড় বড় নেতা, ফিগারি শীর্ষ নেতা হিসেবে বিভিন্ন ফোরামে তারা যান। তো তাদের জন্য হুমকির কারণ তারা মনে করে যে যদি ধানের শীষ, দাঁড়িপাল্লা বা এই জাতীয় বড় প্রতীক না থাকে তাহলে তারা জোটে গিয়েও তাদের তেমন কোনো লাভ হবে না। এই জায়গা থেকে তারা বিএনপির উপর প্রেশার তো দিয়েছে এবং সেই প্রেক্ষিতেই বিএনপি কিন্তু এটা করেছে। কিন্তু আমার মনে হয় যে সবচেয়ে যদি এটার উপর বিএনপি শক্ত অবস্থান নিতে পারতো যে দলগুলো আমরা সাপোর্ট দেব কিন্তু দলগুলোর নিজস্ব প্রতীক নিয়ে লড়বে, তাহলে তাদের এই প্রতীকটাও আমার মনে হয় যে নির্বাচনে একটা মর্যাদার জায়গা তৈরি হতো। হ্যাঁ, দলগুলো আলাদা যে সত্তা, এই সত্তাটা তার সেখানে, এটা তো লীন হয়ে যাবে এক একটা দল। যারা দানের শীষ নিয়ে করবে তারা এখানে আসার পরও তাহলে আপনি বিএনপিতে সরাসরি যোগ দিয়ে দেন। সেখানে যদি এভাবেই চান তাহলে বিএনপিতে যোগ দেয়, তাহলে আলাদা একদিকে শীর্ষ নেতাও থাকবেন, তারপরে আবার নিজের প্রতীক নিয়ে লড়ার মতো একটা দল, এত বড় একটা দল, তাদের সমর্থন দেয়া সত্ত্বেও নিজের প্রতীকটা নিয়ে উঠে আসতে পারবেন না, তাহলে আপনার এই জাতিকে আপনি কি দেবেন? আমরা তো জানি যে বিএনপি এটাকে সাপোর্ট করেছিল, যার প্রতীকে নির্বাচন করতে হবে। এই জায়গা থেকে আমি তো বললাম যে ছোট দলগুলোর পক্ষ থেকে প্রচন্ড চাপের মুখে পড়েছে তারা, যে তাহলে পরে। কিন্তু এই জায়গাটাতে আরেকটি অবস্থানও আছে, বিএনপি যাদেরকে ছাড় দিচ্ছে এদের মধ্যে অনেকে কিন্তু আবার এটার বিপক্ষে।
তারা চায় যে বিএনপির সাথে একটা বোঝাপড়া থাকবে, কিন্তু তারা তাদের প্রতীক নিয়ে লড়বে। এই ধরনের দুই ধরনের মতই আছে কিন্তু কিন্তু সেই মতটা প্রকাশ্যে আসে নাই। আমরা জানি সেই অনেকেই বিএনপির সাথে, তারেক রহমানের সাথেও তাদের যোগাযোগ হয়েছে, তারা চেয়েছে যে তারা সমর্থন থাকবে, কিন্তু তারা নিজস্ব আবার স্বাধীনভাবে তারা অন্যান্য আসনে যে কয়টাতে সমর্থন দিবে ওখানে আবার একটু পার্থক্য আছে, যে কয়টাতে সমর্থন দিবে এর বাইরেও তারা চাইলে তারা তাদের প্রতীক দিয়ে লড়তে পারবে। এই ধরনের একটা এই ধরনের একটা বোঝাপড়া তারা চেয়েছে। এই জায়গাটাতে শেষ পর্যন্ত একমত হতে পারে না, এটা নিয়েও অনেক ধরনের আলোচনা হয়েছে। তো সুতরাং এখন যদি কারো চাপে, কারো চিঠিতে যদি এভাবে বারবার এই নির্বাচনী আইনের মতো জায়গাটাতে বারবার শিফট করে, তাহলে এটা মানুষের আস্থার জায়গাটাতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়, এটা স্বীকার করতে হবে। এটাতে যদি সরকার এবং নির্বাচন কমিশন যদি সেখানে থাকতে পারতো। এখন বলা হচ্ছে যে বিএনপির মতো একটা বড় দলকে হোস্টাইল করে কিভাবে নির্বাচনের পথে এগোবে, এই যুক্তিটাও মাঝে মধ্যে সামনে আসছে, যে কারণে হয়তো এগুলা কম্প্রোমাইজ করতে যাচ্ছে। কিন্তু একবার কম্প্রোমাইজ করলে হবে কি, নির্বাচনকে সামনে রেখে আরো বহু ইস্যুতে কিন্তু কম্প্রোমাইজের জন্য প্রশ্ন আসবে। এই উদাহরণটা দিয়ে আরেকটা দল বলবে যে আপনারা এটা করেন, বিএনপির দাবিতে যদি এইটা করতে পারছেন, আইনটা উপদেষ্টা পরিষদে অ্যাপ্রুভ হওয়ার পরও সেটাকে যদি রিভিউ করতে পারেন, সংশোধন করতে পারেন, তাহলে এটা কেন করতে পারবেন না? তো এগুলো ভালো উদাহরণ না। যদি করতেনই তাহলে এটা আগেই করতে। এখন উপদেষ্টা পরিষদে সবকিছু চূড়ান্ত হয়ে এখন একেবারে যখন গ্যাজেট হবে তখন গিয়ে এটা করা, এই বিষয়গুলোর ব্যাপারে আরো বেশি সতর্কতা দরকার। মানুষের আস্থাহীনতা একবার তৈরি হলে কিন্তু এই ধরনের একটি নির্বাচন, সবচেয়ে ক্রিটিক্যাল নির্বাচন এবারেরটা, এই নির্বাচনের যদি কোনোভাবে এ ধরনের দুর্বলতা এবং প্রশ্নবিদ্ধ হয়, তাহলে কিন্তু আমাদের জাতি হিসেবে আমাদের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এম আব্দুল্লাহ এবং আলী আহসান জুনায়েদ, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।